শুরুটা হয় 2011 সালের মাঝামাঝি দিকে। আমি তখন ক্লাস 7-এ পড়ি। সামার ভ্যাকেশন চলছিল দেখে ওই দিন আমি অনেক রাত পর্যন্ত মুভি দেখি। মুভি দেখা শেষ করে ফ্রেশ হয়ে আমি ঘুমোতে যাওয়ার জন্য প্রিপারেশন নেই। বলে রাখা ভালো, আমার রাতে ভয় লাগে দেখে আম্মু আমার সাথেই শোন। ওই রাতেও শুয়েছিলেন। দুপুরে ঘুমানোর কারণে আমার রাতে একটুও ঘুম আসছিল না এবং সেই কারণে আমি জানালা দিয়ে বাইরে তাকিয়েছিলাম। হঠাৎ করে আমার কানের পাশে ফিস ফিস আওয়াজ শুনতে পাই এবং আমি ঘাড় ঘুরাই। দেখলাম আমার মায়ের পায়ের কাছে একজন মহিলা দাঁড়িয়ে আছে, যে লম্বায় প্রায় 7 ফিট, পুরো মাথায় ঝাঁকড়া এলোমেলো চুল, হাত দুটো অস্বাভাবিক লম্বা এবং কালো রঙের একটা কাপড় পরা। ঘর আবছা আলোকিত হওয়ার কারণে মহিলাটির কিছুই স্পষ্টভাবে আমি দেখতে পাচ্ছিলাম না, তার সাদা মণিবিহীন চোখ দুটো ছাড়া। আমি 30 সেকেন্ডের মতো সময় ধরে মহিলার অবয়বটির দিকে তাকিয়েছিলাম। ভয়ে আর আতঙ্কে আমার পুরো শরীর জমে গিয়েছিল। আমি চিৎকার করে আম্মুকে ডাকছিলাম, কিন্তু গলা থেকে কোনো আওয়াজই বের হচ্ছিল না। আম্মু, আমার আর কিছু মনে নেই। তারপর হয়তো জ্ঞান হারিয়ে ফেলেছিলাম। সকালে আম্মুকে সব বলতে আম্মু বলল যে আমার মনে হয় স্লিপ প্যারালাইজ হয়েছিল এবং হয়তো যার ফলে হ্যালুসিনেশন হয়েছে। কিন্তু আমি জানি আমি কি দেখেছিলাম। ঘটনাটি ওখানে শেষ হয়ে গেলে ভালো হতো বা বেঁচে যেতাম। ওই রাতের পর আমি প্রায় প্রত্যেক রাতেই সেই মহিলাকে স্বপ্নে দেখতে লাগলাম। বিভিন্ন ভাবে আমাকে ভয় দেখায় সে। 2014 সালে কুরবানির আগের দিন আমি দুপুরে ঘুমিয়েছিলাম, কারণ রাতে ঘুমানো আমার জন্য প্রায় অসম্ভব হয়ে পড়েছিল সেই সময়। ওই দিন আমি স্বপ্নে আবারও সেই মহিলাটিকে দেখতে পাই। স্বপ্নের এক পর্যায়ে সে হামাগুড়ি দিয়ে এসে আমার ডান পায়ে কামড় দেয়। আমি প্রচন্ড ব্যথায় ঘুম থেকে জেগে উঠে পায়ের দিকে তাকাতেই দেখি পায়ের আঙুলের কাছে একটা কামড়ের দাগ। দাঁত বসে গেছে এবং দাঁত বসে গেলে যেমন হয় ঠিক তেমন। আমি বাবা মাকে সাথে সাথে গিয়ে সব বললাম এবং দাগটা দেখালাম। তারা এবার আমার কথা বিশ্বাস করলেন। আব্বু পরদিন সিলেটের এক পরিচিত হুজুরের কাছে নিয়ে যান। হুজুর আমাকে আয়না থেকে দূরে থাকতে বলেন। তিনি আব্বুকে বলেন যে আমি যখন ঘুমাই রাতে আমার রুমের জানালা থেকে এবং জানালার দিকে জেগে কেউ একজন অন্ধকারে দাঁড়িয়ে আছে কিনা এটা দেখার জন্য। আব্বুর কাছ থেকে জানা যায় পরে যে সত্যি আমি যখন ঘরে ঘুমিয়ে থাকি রাতে, তখন আমার রুমের সোজাসুজি রাস্তায় একজন লোক দাঁড়িয়ে থাকে এবং এক দৃষ্টিতে রুমের দিকে তাকিয়ে থাকে। দারোয়ানকে বলেছে লোকটার সাথে কথা বলতে, কিন্তু 30-40 সেকেন্ড ব্যবধানে লোকটা উধাও হয়ে যায়। এভাবে করে অনেক দিন কাটার পর একদিন আমি স্বপ্নে দেখি যে সেই মহিলাটির সাথে যুদ্ধ করে তাকে মেরে ফেলি এবং সে বলে যে সে আবার আসবে। এরপর আমি তাকে আজ পর্যন্ত দেখিনি, কিন্তু এখন যেটা দেখি সেটা হচ্ছে কিছু জিন আমার সাথে বন্ধুত্ব করতে চায়। তারা বলে যে আমাকে পছন্দ করে দেখে আমার কাছে আসতে চায়, কিন্তু পারছে না। আমার এখন এমন অবস্থা হয়েছে যে আমি আমার স্বপ্নগুলোকে মন থেকে মুছে ফেলতে পারি না, ভুলতেও পারছি না। এক এক সময় প্রচন্ড রাগ হয়, আবার এক এক সময় প্রচন্ড খুশি, আর সবই অকারণে। শুধু সেই স্বপ্নগুলোই বারবার দেখতে ইচ্ছা করে। এক ধরনের অবসেশন তৈরি হয়ে গেছে আমার এই স্বপ্নগুলো নিয়ে এবং সেগুলো নিয়ে চিন্তা করতে। তো যে জায়গার ঘটনা, সেখানে আসিফ নামে এক ব্যক্তি, ভদ্রলোক, আমাকে এই ঘটনাটি শেয়ার করেন আমার চেম্বারে এসে। তো 2008 সাল রাসেল ভাই। তো তখন তার বিজনেস ছিল হচ্ছে আপনার বাইকের শোরুম। আচ্ছা। তো ওই শহরে তার বাসা থেকে একটু দূরে আর কি, মানে মেইন মার্কেটটা, তো শোরুমটা সেখানে। তো তার বাসায় যেতে আসলে একটা রেল লাইন পড়ে। রেল লাইনটা ক্রস করার পর পশ্চিম দিকে যেতেই 3টা বাড়ি পরেই একটা থানা, ওইখানে রিজিওনাল থানা। ওই থানাটার পরে 2টা বাড়ি এবং শেষ বাড়িটা তাদের বাড়ির পেছনে পুরো ধুধু ক্ষেত। আচ্ছা। ওই বাড়িটার পরে আর কোনো বাড়ি নাই, একটা জাস্ট টিনের বাড়ি আছে। আর ডান পাশে মানে একটা কলোনির মতোই শেষ প্রান্তে তার বাড়িটা। তো 2007 সালে তারা ওই বাড়িটা 5 তালা করে। এর আগে টিন শেড ছিল,
এবং ওই এলাকার তারা স্থানীয়, আগে শহরের দিকে থাকতো, পরে এখানে জায়গা জমি কেনা ছিল, পরবর্তী এখানে বাড়ি করেছে থানার পাশে। আর রাসেল ভাই থানার শেষ বাড়ি একটু অন্ধকারাচ্ছন্ন, একটু শহর থেকে একটু বাইরে, মানে শহরে যেতে ওইখান থেকে রিক্সা ভাড়া 20 টাকা লাগে রিজিয়নাল। তো ওই থানাও তাদের পরিচিত। থানার যে পুলিশ সাব ইন্সপেক্টর উনি হচ্ছেন যে বলছেন তার ফুফাতো ভাই। আচ্ছা। তো আত্মীয় স্বজনই এখানকার সবাই পরিচিত। তো ঘটনার দিন যেদিন উনি বাসায় ফিরছিলেন সেদিন মানে বন্ধু বান্ধব ছিল সবাই সাথে। তো এলাকায় দাঁড়িয়ে বন্ধু বান্ধবদের সাথে কথা বলতে বলতে প্রায় 11:30 নাগাদ বেঁচে যায়। উনি তখন সবাইকে বলে যে না এখন যাওয়া দরকার, বাসায় বেশি রাত হয়ে গেছে। তার বড় ভাই থাকতো হচ্ছে সুইজারল্যান্ডে, আর তিনি তার বাবা মা থাকতো হচ্ছে এই বাসায়। ওই বিল্ডিং এর 3 তলা 4 তলা তারা ডুপ্লেক্স করে নিয়েছিল, আর নিচতলা 2 তলা ভাড়া, 5 তলা ছিল খালি। আচ্ছা। তো তিনি সবসময় দেখা যায় তো ওই বাড়িতে সবার লাস্টে তিনিই যেতেন। তো শোরুম টোরুম বন্ধ করে রাত 11টা 11:30 নাগাদ। তো বন্ধ করে যখন তিনি ওই দিন রেল লাইনের কাছে পৌঁছলেন, বাসায় যাবেন, তো তিনি দেখলেন যে দূর থেকেই ওই রেল লাইনের যে ব্যারিকেডটা ক্রসিং করার সময় ট্রেন যে ব্যারিকেডটা ছিল মানে থাকে সেটা ওই লোকটা নামিয়ে দিল। নামিয়ে যাওয়ার পর লোকটা চলে গেল, আর তিনি দেখলেন যে ট্রেন প্রায় চলে এসছে। তো তিনি ওই বাসটার নিচ দিয়ে মাথা দিয়ে ঢুকে জাস্ট রেল লাইনটা ক্রস করবে না, কারণ এখন ট্রেন এত ডিস্টেন্সে চলে এসছে যে ট্রেন এখন ওই মানে লাইনটা ক্রস করাটা ঠিক হবে না। এমন সময় একটা মেয়ে হঠাৎ তার ডান পাশে 2 ফিট কাছে হঠাৎ তিনি দেখলেন যে একটা মেয়ে এসছে। রাত্রে তখন 11:30 পৌনে 12টা বাজে। একটা মেয়ে এসে জাস্ট ট্রেনটা আসলো আর ট্রেনটার সামনে ঝাঁপ দিয়ে দিল তার চোখের সামনে, একদম চোখের সামনে। মানে মেয়েটাকে দেখারও তিনি তেমন কোনো সময় পান নাই, কিন্তু মেয়েটা এসে তার ট্রেনের সামনে মানে ঝাঁপ দিল। তিনি জাস্ট একটুকে দেখলো যে ট্রেনটা মেয়েটাকে নিয়ে সামনে এগিয়ে গেল এবং বডিটা ছিন্ন ভিন্ন হয়ে গেল। আচ্ছা। তো ট্রেনটা যাওয়া পর্যন্ত তাকে ওয়েট করতে হবে বডিটাকে পাওয়ার জন্য। ওই রেল লাইনের সাথে যে বক্সটা আছে ওই লাইটে যতটুকু দেখা যাচ্ছে, ওই ট্রেনটা যেতেই ওই লোকটা সহ তিনি ওই যে লোকটা ওই ট্রেনের ব্যারিকেডটা নামিয়ে দেয় বা উঠিয়ে দেয়, সেই লোকটা সহ তিনি কাছে গেলে দেখলেন যে খালি একটু আগাতেই একটা হাত কাটা পড়ে আছে, আর একটু সামনে এগোতেই মাথাটা পড়ে আছে, বডিটা আরো সামনে। আচ্ছা। কিন্তু এই অবস্থায় তিনি আর চেষ্টা করলেন না, এবং মোবাইল ফোনে উনি ওনার আত্মীয়কে ফোন দেওয়ার চেষ্টা করলেন না, যেহেতু থানা কাছেই, দৌড়ে গেলেন থানার কাছে। আচ্ছা। বলা যে ট্রেনে কাটা পড়েছে, এবং ওই মুহূর্তে তার কাজিন ওই দিন কর্মরত ছিলেন না, ওই দিন তার ডিউটি ছিল না রাতে। তো তিনি জিজ্ঞেস করলেন যে তোমরা আসো, আমি পরে ফোন দিয়ে জানাবে। ওই মুহূর্তে যারা কর্মরত ছিল তারাও সবাই তারা পরিচিত, যে আপনারা একটু আসেন, ওইখানে একটা লাশ একদম ট্রেনের উপরে ঝাঁপ দিয়ে কাটা পড়ছে। তো সবাইকে নিয়ে কাছে গেল। কাছে যাওয়ার পরে প্রায় রাত 3টা পর্যন্ত খুঁজলো, কিন্তু রাসেল ভাই মাথাটা পেল না। ওই যে বললাম মাথাটা পড়ে আছে, মাথাটা পায়নি, কিন্তু বডির অন্যান্য পার্টস গুলো পেল। পাওয়ার পরে সেটা রাত 3টা পর্যন্ত বসে পুলিশ নিজেই কেস করলো, কারণ ওখানে তো আর কোনো কেউ মানে বাদী নাই। তো পুলিশ নিজেই কেস করে লাশটাকে ময়না তদন্তের জন্য পাঠিয়ে দিল মর্গে। তো সেদিন রাতে তিনি বাসায় যান, রাত 3টা বেজে যায় তার বাসায় যেতে। তো বাসার সবাইকে বলে যে দেরি হওয়ার কারণটা কি, কিন্তু তার মনে রাসেল ভাই সারাক্ষণ এই যে ছলাৎ করতে থাকে, ছ্যাঁচড়াৎ করতে থাকে, হঠাৎ করে এই মনে হয় যে তার সামনে কেউ দাঁড়িয়ে আছে, এরকম টাইপের হ্যালুসিনেশন তার সামনে করতে থাকে। খুব সিম্পল, আপনার আমার সবারই হতে পারে সেটা। তো উনি তার পরবর্তী দিন তার ফ্রেন্ডের সাথে দেখা করেন, বলে যে লাশটার কি অবস্থা। লাশটা তো ময়না তদন্তের জন্য পাঠাইতে হয়েছে, ডেড বডিটা, এখন ওই লাশটার কি করবে না করে। পরবর্তীতে ওইখানে রিজিওনাল কোনো হাসপাতালে, গভর্নমেন্ট হাসপাতালে কোনো ফ্রিজার নেই। তো ওই মুহূর্তে একটাই হাসপাতালে ফ্রিজার একটাই ছিল। তো ওর কাজিন বলছে যে ওই ফ্রিজারে পাঠাই দিব যদি পারি, 2 সপ্তাহ দেবো, যদি ক্লেম করতে কেউ আসে তাহলে লাশ দিয়ে দিব, আর যদি ক্লেম করতে কেউ না আসে তাহলে হয় হাসপাতাল কর্তৃপক্ষ নাহলে দাফন করে দিব। তা হাসপাতাল কর্তৃপক্ষ ডিসাইড করবে, যদি রাখতে চায় তারা লাশ রাখতে পারে। এই শোনার পর তার ওই দিন থেকে মন খারাপ রাসেল ভাই। টানা 7 দিনের মধ্যে হয়তো সে 7 দিনই ঘুমায় নাই। এই 7 days, ওই ঘটনার ঠিক 7 দিন পর তিনি ওভার শোরুম বন্ধ করে বাইক নিয়ে ওই রেল লাইনের কাছে আসে। ওই দিনও ঠিক একই অবস্থা রাসেল ভাই। ওই দিন প্রতিদিনই রাত্রে 11টা 11:30 দিকে একটা ট্রেন ওই জায়গার শেষ প্রান্ত, শেষ স্টেশন, তাদেরটা শেষ স্টেশনে পর্যন্ত যায়। ওই রেল লাইনের সামনে তার বাইক আবারও থামে, কিন্তু আজ ওই ব্যারিকেডটা নামানো এবং তিনি ক্রস করে যেতে পারছে না। আচ্ছা। এবং যে লোকটা নামিয়ে দেয় বা উঠিয়ে দেয় সে ওই দিন নাই ওখানে। আচ্ছা। তো সে দেখলো যে প্রায় 1 কিলোমিটারও না, আরো কাছে ট্রেনের লাইট দেখা যাচ্ছে, ট্রেনটা এগিয়ে আসছে। কিন্তু রাসেল ভাই ওই এগিয়ে আসা পর্যন্ত ট্রেনটা আসছে না প্রায় 15 মিনিট 20 মিনিট। তিনি একটু অবাক হয়
তো তিনি ভাবে যে এইখানে বেশিক্ষণ চালানো ঠিক হবে না, আমি চেষ্টা করি যদি এটা উঠাতে পারি তাহলে আমি বাইকটা টেনে চলে যাবো। ওই পারে নিয়ে গেলে তারপর কোনো টেনশন নাই, চলে বেলে চলে গেলাম, পরে ট্রেন গেল। কিন্তু সে রাসেল ভাই ওই জিনিসটা, যে লিভারের মতো রাউন্ডের জিনিসটা ঘোরানোর চেষ্টা করলো, ওই বাসটা সে উঠাতে কিছুতেই পারলো না। আচ্ছা। কিন্তু ওই চিকনা হ্যাংলা পাতলা মানুষটা কিন্তু ঠিকই উঠে উঠাই ফেলে। তো সে এরকম লম্বা মানুষ কিন্তু উঠাতে পারলো না। তো সে একটু কষ্ট পেয়েই বাইকের উপরে আসলো, যে ট্রেনটা যাওয়ার পরে যাই, কি করার। কিন্তু ওই জায়গায় কোনো ক্রসিং নেই রাসেল ভাই, যে অন্য একটা ট্রেন আসার জন্য সেটা অপেক্ষা করছে। ঠিক হঠাৎ করে রাসেল ভাই তার ডান পাশে 2 ফিট ডিস্টেন্স আর একটা মেয়ে আসে। সে মেয়েটা থেকে ভালো করে দেখে, কিন্তু ওদিনের মতোই লাগছে, কিন্তু রাসেল ভাই ওই মানুষটার তো চেহারা সে দেখে নাই। তার মাথা মানে হঠাৎ করে এসে তার পাশ থেকে জাম্প করে, তো লাশটা ছিন্ন ভিন্ন হয়ে যায় এবং ডেড বডিটার মাথাটাও পরে পাওয়া যায় নাই। তো পাশে, আমি জাস্ট আপনাদেরকে বলার জন্য বলছি, পাশে যে মেয়েটা আসে তার সাথে কোনো সাদৃশ্য নেই, কোনো মিল নাই। পাশে একটা মেয়ে 2 ফিট দূরে দাঁড়িয়ে আছে। ওই মেয়েটা আসার পর পরে ট্রেনটা চলে আসে রাসেল ভাই। আচ্ছা। ট্রেনটা আসার পর, মানে ওনার বাসা তো রেল লাইনের সাথেই, এতদিন ধরে ট্রেন যাচ্ছে, মানে ট্রেনের লাইনের পাশে দাঁড়ায় থাকলেও ট্রেন যাওয়ার সময় হাত পা কাঁপে, মানে কাঁপে, মাটিটা কাঁপে। কিন্তু এই ট্রেনটা হঠাৎ করে পাস করছে, কিন্তু কোনো শব্দ নেই রাসেল ভাই, একদম নিঃশব্দ। এই প্রতিটা বগি সেম কালার, পরিষ্কার ট্রেন, এবং পুরা ট্রেনটা অন্ধকার। খালি ট্রেনের সামনের লাইটটা এসে দেখতে পায়, তো ট্রেনটা ক্রস করে যাচ্ছে তো যাচ্ছে রাসেল ভাই নন স্টপ। ওরই মাঝখানে যে মেয়েটা পাশে দাঁড়িয়েছিল, সেই মেয়েটা তাকে বলল যে আমার মাথাটা কিন্তু খুঁজে পাওয়া যায়নি, আপনারা কি একবারও চেষ্টা করেছেন আমার মাথাটা খোঁজার? আমার মাথাটা ছাড়া আমাকে দাফন করবেন না। তুমি চিৎকার করে আবারও বলল, আমার মাথাটা ছাড়া যেন আমার দাফন না হয়, আমার শরীরের সাথে যেন আমার মাথাটা থাকে। এইটা যখন চিৎকার করে তিনি শুনলেন, তখন তিনি জাস্ট বাইকটা স্টার্ট দিয়ে পিছনে ঘুরিয়ে ব্যাক করলেন, আর ক্রস করার দিকে, আর শহরের দিকে একদম। পরবর্তী দিন, ওই দিন রাতে সে তার ফ্রেন্ডের বাসায় ছিল। পরবর্তী দিন তিনি বাসায় আসে, এবং বাসায় আসার পর কাউকে জানানোর মতো শক্তি বা ক্ষমতা তার ছিল না। ওই দিন রাত তিনি ঘুমাতে পারেনি, সারা রাত তিনি ফ্রেন্ডের বাসায় সজাগ ছিল। এবং পরবর্তী দিন সে থানায় যে জিজ্ঞেস করলো যে ওই লোকের মেয়েটার কি অবস্থা, যে ডেড বডিটা এতদিন ওই দিন তুই নিয়ে গেলি। তো ওই পুলিশ অফিসার যে উনি বলছে যে আসলে ডেড বডিটা তো কেউ ক্লেম টেম করে নাই, ওই থানার লোক, মানে হসপিটালের লোকজনই নিয়ে নিছে, আর ওইটা তো মাথা পাওয়া যায়নি, তো কি করব, আমি আর কোনো কিছু খবর টবর নিই আর কি। তো সে তখন বললো যে আচ্ছা শোন, গতকালকে রাতে এই ঘটনাটা পুরোটা সে তার কাজিনকে শেয়ার করলো। তার কাজিন তার থেকে বয়স 1 বছরের ছোট। তখন সে তার কাজিনটা বললো যে এটা তোর হ্যালুসিনেশন, তুই প্রতিদিন রাতের বেলা মুভ করিস, আর ওই দিনের পর থেকে তোর চোখের নিচে কালি পড়ে গেছে, তুই এখন পর্যন্ত ঠিক মতো ঘুমাস নাই, তুই এটা 100% শিওর থাক, এটা হ্যালুসিনেশন, তুই এটা নিয়ে টেনশন করিস না, এটা চিন্তা করা বন্ধ কর, ওই লাস্টের জায়গায় চলে গেছে। পুলিশ অফিসার ভদ্রলোক যিনি তার কাজিন বল। রাসেল ভাই এটা কিন্তু একটু পয়েন্ট আউট করে রাখলো, যে সে তাকে বলে দিল যে ডেড বডিটা ওখান থেকে হসপিটাল কর্তৃপক্ষ সরিয়ে ফেলেছে, নিয়ে নিয়েছে তারা নিজেদের কর্তৃপক্ষ, তাদের কাছে। এই জায়গাটা মনে রাখবেন, এটা পর একটা ক্লু আছে। তো শেষে তিনি বাসায় চলে যান। রাসেল ভাই এইখানে উনি বারবার থানার দিকেই ধাবিত হতে লাগলেন, যে কিছুদিন পর খালি থানায় যেত, যে কোনো খবর আছে কিনা, কোনো খবর পাওয়া যায় কিনা। ওই মহিলার ওই কথাটা তার গায়ে লাগেছে, এবং ওই মুহূর্তে তার খালি চিন্তা করতে থাকে, এখন যদি হাসপাতাল কর্তৃপক্ষ ডেড বডিটা নিয়ে যায়, ও কিন্তু বারবার আমাকে বলেছে যে আমার লাশ জন্য তার মাথা ছাড়া দাফন না হয়, আমি একজন মুসলমান, আমার জন্য মাথা ছাড়া দাফন না হয়। এখন ওনার বারবার এটা খালি মানে চিন্তা করলেই মাথা ঘামতে থাকে। উনি কি করবে যদি কোনো প্যারানর্মাল কিছু তার সাথে ঘটে যায়, যদি তার উপর চেপে বসে কিছু, এই জিনিসটা তার বারবার খালি মাথায় ধরাতে থাকে। ওই দিন থেকে ঠিক 15 দিন পর রাসেল ভাই, 24 কি 25 দিন, রাউন্ড 25-27 এরকম দিন, মানে ঘটনা থেকে 24-25 দিন পর উনি বাসায় শোরুম টোরুম বন্ধ করে বাসায় আসে। রাতে এরকম 11টা সাড়ে রেগুলার ডেট, তো 11টার দিকে সে বাসায় আসে। তো সে মেইন গেট লাগানোর পরে তার বাসার লনটা ক্রস করার পর কোলাপসিবল গেটটা লাগিয়ে সে উপরে উঠবে। উপরে উঠতেই তিনি নিচতলা বাম পাশের ফ্ল্যাট থেকে একটা গন্ধ পায়, পচা গন্ধ, ফ্ল্যাটের পাশ দিয়ে যাওয়ার সময়। তিনি উপরে গেলেন এই রাত্রের বেলায়। উপরে গিয়ে তার মাকে বললো যে মা, নিচের গন্ধ, ভাড়াটিয়াদের ফ্ল্যাট থেকে গন্ধ আসতেছে, তো এত গন্ধ কেন, পাশ দিয়ে হাঁটে চলাফেরা করা যায় না, ময়লার স্তূপও তো দেখলাম না। তার মা বলে কই, আমি তো গন্ধ টন্ধ তেমন পাই নাই, চল তো। সে নিচে গেল এবং তার মা দেখলো যে আসলেই তো গন্ধ। তো পাশের যে ফ্ল্যাটের ভাড়াটিয়া, তখনও তারা ঘুমায় নাই, 2008 তো আসলে বেশি দিন আগে না। তো পাশের ভাড়াটিয়ারা তাকে কি বললো যে
আন্টি আমরা তো কয়েকদিন ধরে গন্ধ পাচ্ছি, মনে হয় ইঁদুর টিঁদুর ভেতরে মরছে, এই ভাড়াটিয়া গেছে কবে? বলে যে 1 মাসের মতো হয়, ওরা বলছিল ঢাকায় যাবে, 5-7 দিন পরে চলে আসবে, কিন্তু 1 মাস হয়ে গেল, ভাড়াও দেয় নাই, ওরা আসেও নাই, তালাও তো অনেকদিন ধরে তালা, কিন্তু গন্ধ টন্ধ তো কিছু বুঝতেছি না। তো পরের দিন সকালবেলা আবারও তারা নিচে নামে, পরের সকাল 10টার দিকে নিচে নামার পর এই গন্ধটা চেক করার জন্য পুরো বাসার পেছনটা ঘরে, যতটুকু পর্যন্ত ওই ফ্ল্যাটের প্রতিটা জানালা বন্ধ, গন্ধটা খালি রাসেল ভাই দরজার পাশ দিয়ে আসছে। প্রতিটা জানালা বন্ধ, থাই অ্যালুমিনিয়াম দিয়ে বাসা বানাতো, খুব সুন্দর বাসা করছে আর কি। আমি আপনাকে ছবি দেখালাম, বাসার স্ট্রাকচারটা কিন্তু সুন্দর। তো উনি কি করলো, যে যেহেতু ভাড়াটিয়া, ভিতরে প্রপার্টিজ আছে, যদি হঠাৎ করে ভেঙে ফেলি জিনিসটা তো আবার কি না কি হয়, কি ঝামেলা হয়, সে তার কাজিনকে ফোন দিল, যে পুলিশ অফিসার, ওর আসলে একটু সুবিধা কি, যদি তারা ভাঙি আমরা ওপর তালা লাগাই দেবো, আর ভিতরের প্রপার্টি তো আমাদেরই দায়িত্ব থাকবে, আমরা তো কিছু করবো না। তো সে পুলিশ অফিসার মানে সে তার কাজিন আসার পরে, সে কাজিন একাই আসে আর কি, একাই আসে। তো আসার পরে হঠাৎ করে গন্ধ শুকে বলে, এইখানে তো মরা লাশের গন্ধ, ইঁদুর পচার গন্ধ, মরা লাশের গন্ধ। সে সাথে সাথে ওয়াকি টকিতে ফোন দিয়ে তার ফোর্সকে ডাকে। তো ফোর্স আসে, ফোর্স আসার পর তালা ভাঙে, দরজা খুলে, পুরা বাসাটা রাসেল ভাই খুব সুন্দর করে সাজানো ছিল, প্রতিটা রুমে লাইট জ্বলছে, খালি সোজা লাস্টের কর্নার রুমটা বন্ধ, হালকা ভেরানো বন্ধ। তো উনি পুলিশ অফিসারটা বলে যে আমি পুরা বাসাটার একবার চেক করি, সব শেষ ওইটাতে যাবো। পুরো গন্ধ রাসেল ভাই, মুখ দিয়ে কেউ ঢুকতে পারছে না, মানে কেউ যেতে পারছে না, ঢুকতে পারছে না, এরকম অবস্থা, এত গন্ধ, এত বাজে গন্ধ। কিন্তু ও সাথে থাকে, আমি থাকবো সাথে, আমি দেখবো। তো প্রতিটা বাসাটা চেক করে, বাসা চেক করার পর লাস্ট যে রুমটা, ওই রুমে দরজাটা খোলে, সরায় ফেরায়, দরজাটা খুলতেই বুঝে যায় এই রুমে কিছু একটা ঘটেছে। লাইট জ্বালাতে দেখে একটা ডেড বডি ঝুলছে, এই ঝোলানোর মধ্যে কেমন একটা খোত আর একটা মাথা খাটের উপরে আছে, যে ছবিটা আমরা দেখেছি, মাথা লাশের মানে মাথাটা খাটের উপর, পুরো রুমটা ঝকঝকে পরিষ্কার, খালি ওই দরজা খোলার সময় পা থেকে রক্ত মাটিতে খাঁচ করে ফেটে পড়ে। আর আরেকটা আরো পটকা গন্ধ আসছিল বাথরুম থেকে, বাথরুমে একটা ডেড বডি ছিল, ওই যে মাথাটার অর্ধেক অংশ, যেটা মানে লাস্ট, মানে মাথাটা আলাদা শুধু একটা বেডের উপরে, বেডটাও পুরা চাদরটা পুরা মচড়ানো, আর রান্না মানে বাথরুমের ভেতরে কোমরের উপরে পড়া লাশটা, ওটাও পচে গেছে একদম। এবং অলরেডি সবার মাথায় প্রশ্ন আসছে, ধরে গেছে অলরেডি সবার মাথায় নিশ্চয়ই প্রশ্ন আসছে যে সেই রেল লাইনের সাথে এটার সম্পর্ক কি। রাসেল ভাই উনি যেটা দেখলো, যে ও তো সবার লাস্টে ঢোকে রুমের ভেতরে, যে ওই চেহারার সাথে ওই খাটের উপরে যে মাথাটা পড়া ছিল, সেই চেহারা সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হচ্ছে উনি তখন অজ্ঞান হওয়ার মতো অবস্থা, এই গন্ধ প্লাস ওই চিন্তা সব মিলে তার অজ্ঞান হওয়ার মতো অবস্থা। তাকে ওই পুলিশ অফিসার ফোর্স তাকে ধরে নিয়ে বাইরে নিয়ে যায় এবং ডেড বডি পুরো পেঁচিয়ে প্যাকেট করে পরে তদন্তের জন্য বাইরে মানে পাঠিয়ে দেয়। তো বলে যে তদন্ত হোক, সবকিছু কাটাছেড়া হোক, কোনো সমস্যা নেই, তদন্ত তো হবে, কারণ এটা কেস, মার্ডার কেস অবশ্যই, কারণ পুলিশ উনি ওই কাজিন তাকেই বলেছে এটা সুইসাইড না, যেটা ঝুলছে এটা সুইসাইড, এটা মার্ডার কেস 100%, কারণ সুইসাইড করার লোক এখানে ঝুলতেছে আর এখানে মার্ডার করে বসে আছে, এরকম এটা হবে না, এটা হওয়ার সম্ভাবনা নেই, 100% মার্ডার কেস। আর যে ধরনের পাচ্ছে সেটা মার্ডার কেসের, কারণ ওই আলমারি ভর্তি টাকা ছিল এবং টাকার সাথে যে চেক বই উঠিয়েছে টাকা, সেখানে জাস্ট একটা বান্ডিল পড়া ছিল, বাকি সব নিয়ে চলে গেছে, আর কিছু নাই, পুরো আলমারি তছনছ করা ছিল, ল্যাপটপটা মোবাইল ফোনটা ছিল না, এবং টেবিলের উপরে কেন 7,000 টাকা পড়া ছিল। আচ্ছা, তো লাশ পরে নিয়ে যায়, পরবর্তী সময় লাশ নিয়ে যায়, তার ইচ্ছা ছিল যে বলবে যে আমি ওই লাশটাকে যেন একসাথে দাফন করা হয় এবং মাথাটা যেন জোড়া দিয়ে দেয়, বলে দিয়েছিল সে। তো পরবর্তী সময় রাসেল ভাই, আমি আপনাকে বলি যে যখন তদন্ত রিপোর্ট দেওয়ার পরে পুলিশ যখন এই কেসের সিআইডি সহ কেসের সবকিছু করে, এই কেসের কিন্তু কেউ ক্লেম করতে আসে নাই রাসেল ভাই তখন পর্যন্ত, কারণ যে হাজবেন্ড ওয়াইফটা ছিল তারা পালিয়ে বিয়ে করেছিল এবং পুরো ফ্যামিলি তাদেরকে মেনে নিচ্ছিল না। এখন সাসপেক্ট হতে পারে কারা খুন করেছে। আসলে রাসেল ভাই সিম্পল ডাকাতি কেস ছিল, ওই ডাকাত দল তাদের দুজনকেই খুন করে গেছে, এবং সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হচ্ছে যে ওয়াইফটাকে তারা জবাই করে গেছিল, এবং জবাইটা করেছে কোমরের উপরে। যে মোবাইল ফোনটা নিয়েছে তার কাছ থেকে স্বীকারোক্তি নিয়েছিল যে ওয়াইফটাকে জবাই করা হয় কোমরের উপরে, এবং মাথাটা তারা নিয়ে খাটের উপরে রেখেছে। তাহলে সেই অদ্ভুত ট্রেন, সেই রেল লাইন, সেই অদ্ভুত এটা অনেকটুকু রিলেটেড রাসেল ভাই। লাস্ট পর্যন্ত অপরস্থ করা হয়,
খবর দেওয়ার পরে তো রাসেল ভাই উনি তো নিজেই খুব হতভম্ব, পুরোটাই কানেক্ট করে এবং শেষে যেটা জিজ্ঞেস করে যে আমি তো হলে এত সব কানেক্ট করার কথাটা তার পুলিশ অফিসারকে বলে। তো পুলিশ এই কাজিনটা বলে, শোন তোকে আমি একটা কথা বলি, তোকে আমি একটা ছোট্ট মিথ্যা কথা বলেছিলাম, আমার যখন লাশটা ময়না তদন্ত শেষে হাসপাতালে নিচ্ছিলাম তখন লাশটা উধাও হয়ে যায়। তার মানে ওরকম কোনো লাশ ছিলই না, ট্রেনের সামনে আসলে কেউ লাফ দিয়ে পড়েনি এবং ওইখানে কোনো লাশ, এবং এটা শুধুমাত্র তিনিই দেখেছেন এবং যারা লাশ পেয়েছেন তারা কিন্তু সবাই লাশটা দেখেছে, ওই অদ্ভুত ব্যাপার, ওই মুহূর্তে দেখেছেন। পরবর্তী সময় এই লাশটার কোনো হদিশ পাওয়া যায়নি, কিন্তু ওই মুহূর্তে কিন্তু যে লাশটা ঝাঁপ দিয়েছিল তার মাথাটা কিন্তু বা চেহারাটা কিন্তু পরবর্তীতে যে মেয়েটা আসছে ওইটার সাথে ওই মাথার চেহারা একদম অদ্ভুত মিল। এরপর থেকে রাসেল ভাই খুব আহামরি কোনো সমস্যাও হয়নি, কিন্তু এটাই ছিল ঘটনা। রাসেল ভাই থ্যাংক ইউ সো মাচ, এবং খুবই অদ্ভুত। তো সেখানে একসময় ঘুরে বেড়াতাম, কৈশোরে ছিলাম তখন, মানে ভৌতিক ব্যাপারে খুব আগ্রহ ছিল। এবং জায়গাগুলো যদি একটু মেনশন করতেন হয়তো। ফ্লোরিডাতে হচ্ছে আমি মোটামুটি মানে আমার টাইম বেশিরভাগ সময় কেটেছে ফ্লোরিডাতে, ওয়েস্ট পাম বিচে। এছাড়াও নিউ ইয়র্কে ছিলাম কিছুদিন। ওই যে না, ওই যে হন্টেড প্লেসগুলোর নাম বলেছিলেন। হ্যাঁ, এখানে কিছু কিছু জায়গা আমি ওই সময় থেকে আমার বন্ধুদের কাছ থেকে জানতে পারি, যেমন আপনার ওখানে এলিগেটর অ্যালে যেটা আছে, এলিগেটর অ্যালের কথা সবাই বলে। দেন বয়েন্টন বিচের কিছু কিছু জায়গা আছে, এগুলো কথা বলেছে। দেন আপনার লেক মিয়াকা একটা জায়গা আছে, ডিল্যান্ড আছে, এরকম কিছু কিছু জায়গা। মানে অ্যাকচুয়ালি আমার যারা ফ্রেন্ড ছিল টিনেজার বয়সী, ওই দেশে যারা ছিল আর কি, আমেরিকান, ওরা প্রায় সাজেস্ট করতো আর কি যে এই জায়গাটা এরকম আছে, এই জায়গাটা এরকম আছে। তো আমিও যেহেতু এই ভূত লাভার ছিলাম তখন থেকে, এবং আমরা এরকম রেট নামে একটা গ্রুপ করে বেশ ঘুরে বেড়াতাম। রেট স্ক্যানার্স নাম ছিল তখন। চমৎকার। তো এটাই হচ্ছে ঘুরে ঘটনায় চলে যেতে হবে। ঘটনাটা হচ্ছে রাসেল ভাই, এটা মিডল ইস্টের ঘটনা, সৌদি আরবের ঘটনা। আমি বলে রাখি যে সৌদি আরবের বিভিন্ন অংশে অনেক কিছু দেখা যায়, এটা অনেকেই বলে। এবং এটার কিছু কিছু ছোট রেফারেন্স যদি বলি, আমার মেজো মামাও উনি নিজেই এরকম দেখেছেন, ওনার নিজের চোখে দেখা। যেমন উনি থাকেন মদিনাতে, এটা ছোট্ট, এটা মানে ঘটনার আগে একটা প্রি স্টোরি বলে নেই যারা পরিচয় হিসাবে। আমার মেজো মামা যেমন তখন আমার মামি প্রেগনেন্ট ছিলেন, তখন উনি বাসায় একা থাকতেন, আমার মামা জবে যেতেন এবং রাত্রে আসতেন। উনি একটা স্টোরের এরিয়া ম্যানেজার, একটা কোম্পানি, ওনার যে যাওয়া আসা করা লাগে আর কি। তো উনি যেমন একদিন রাত 3টার সময় এসেছেন, এসে তখন উনি গেট খুলেছেন। গেট খোলার পরে উনি দেখেন যে ওনার সামনে যে একটা ওয়ার্ড্রোব ছিল, ওয়ার্ড্রোবের উপর একটা নীল আলো। আচ্ছা, বেশ নীল আলো, বেশ একটা বলের মতো শেপ, এবং সেটা ওই ওয়ার্ড্রোব থেকে উঠতে 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 পাশের জানলা দিয়ে আস্তে করে হারিয়ে চলে গেল। সো উনি খুব ভয় পেয়েছিলেন ওই দিন। হ্যাঁ, বাট হি হ্যাজ নো আনাদার চয়েস টু অ্যাকচুয়ালি ডিল উইথ দ্য সিচুয়েশন, কাজ ওখানে কেউ নেই, আত্মীয় স্বজন। খুব ভয় পেয়েছিলেন। যাই হোক, মামার কাছেই শোনা যে ওই অঞ্চলে নাকি অনেক এরকম এই ধরনের ইনসিডেন্ট অনেক হয়। তো এর মধ্যে আরেকটা ইনসিডেন্টের কথা যেটা আমি বলবো, সেটা পল্টু নামে একজনের কাছে শোনা। তো পল্টু বলেছিল আমাকে, যখন সে অনেক ইয়াং ছিল, তার বয়স তখন 16-17 বছর, মানে সে জাস্ট মানে কেবল সে 18-র কাছে চলে গেছে বয়স। এরকম সময় তার বাড়িতে এসে একটু মানে ছিল, দুরন্ত ছিল, বাইরে যেত, দুষ্টুমি করে বেড়াতো, হ্যাঁ, সিনেমা দেখতে চলে যেত। তো মফস্বল শহরে যেটা হয় আর কি, এরকম সময় বাবা মা খুব পিটুনি দেয় তাকে। তো খুব পিটুনি খেয়ে সে মন খারাপ করে বাসা থেকে পালিয়ে যায়। বাসা থেকে পালিয়ে গিয়ে ওর এক চাচার বাসায় ওঠে এবং চাচাকে বলে যে আমাকে তুমি বিদেশ পাঠায় দাও, আমি থাকবো না, বাড়ি যাবো না, পড়াশোনা গিভ আপ করে। তো চাচা তাকে অনেক কথা বলে যে তোরে কোথায় পাঠাবো, বিদেশে পাঠানোর অবস্থা নাই। তো এর মধ্যে তার বাবার সাথে যোগাযোগ করে, তার বাবা বলে ঠিক আছে, পড়াশোনা যদি না করতে চায় বিদেশে পাঠিয়ে দাও তাকে। তো বিদেশে পাঠানোর ওয়ে কি, ভালো কিছু পায় না। তো ওর চাচাই বুদ্ধি দেয় যে ছেলে যেহেতু দুষ্ট হয়ে যাচ্ছে, ও তো উড়নচণ্ডী, ওকে কোথায় পাঠাবো, সেখানে যে কি করবে না করবে, পরে এক প্রবলেমে পড়বে। আর ওখানকার শাস্তি তো খুব কঠিন, জানেন মিডল ইস্টে কোনো কিছু হলেই কঠিন কঠিন শাস্তি থাকে। তো বলেছে এরকম কোন শাস্তিতে তোমার ছেলে যদি পড়ে যায়, তবে ওকে সোজা করার একটা উপায় আমি জানি। ও সব দুরন্ত বানা চলে যাবে, ওকে আমি ওখানে মেষ চারণার কাজ আছে, আচ্ছা ওকে বলবো না এটা আমি বলে, মানে ছোট বকরি চড়ায় আর কি, ছোট ছোট বকরি মরুভূমিতে চড়ায় এবং রিমোট একটা এরিয়াতে নিয়ে রেখে আসে, এবং ডেজার্টের মধ্যে একটা রিমোট এরিয়া রাখে, এবং তাদের একটা আপনার থাকার ক্যাম্প ট্যাম্প থাকে সেখানে। অনেকদিন পর পর, 1 সপ্তাহ 2 সপ্তাহ পর পর রেশন আসে, কাইন্ড অফ পানিশমেন্ট টাইপের, কিন্তু অনেকে করে কিন্তু এই কাজ। তো তার চাচা এরকম একটা ভিসায় পল্টুকে নিয়ে যায়। পল্টু যদিও জানতো না, সে জানতো তাকে এমনি একটা কাজে নিয়ে যাচ্ছে, বাট তাকে নিয়ে যায় হচ্ছে ওই জায়গায়। তো যাই হোক, যেই ক্যাম্পে ওকে নিয়ে যায়, সেখানে সে ছাড়াও আরো 2 জন মানে শ্রমিক ছিল, মরক্কান। তো ও যখন যায়, যে দেখে যে খুবই মানে ডিফারেন্ট টাইপের একটা এনভায়রনমেন্ট। হ্যাঁ, ওই
মেষের যত্ন, মেষ মানে ওই যে ছোট ছোট বকরি টাইপের, এগুলো যত্ন নেওয়া লাগে, এগুলাকে পালন লাগে, এবং এগুলার যত মানে আপনার এই পালগুলার রক্ষণাবেক্ষণ, আগের মতো দিন তো আর নাই যে হাতে লাঠি নিয়ে দৌড়ায় পিছিয়ে, সেরকম না, বাট এদের রক্ষণাবেক্ষণ করা, এদেরকে টেক কেয়ার করে রাখা, এগুলো হচ্ছে কাজ। তো ও ওখানে থাকে কদিন, থাকার পরে তখনই পরিবেশটা খারাপ লাগা শুরু করে, কারণ ক্যাম্পের মধ্যে কেউ থাকে না, ধুধু প্রান্তর, সন্ধ্যার পর বেরোয় কোথাও যাওয়ার জায়গা নেই। সো ওর কাছে খুবই খারাপ অবস্থা। এর মধ্যে যেটা হয়, ওই মরক্কানদের কি একটা মানে প্রবলেম হয় না কিছু একটা, যে সামহাও ওর ওখান থেকে ওই দুইজনকেই সরায় নেওয়া হয় কিছুদিনের জন্য। আচ্ছা। সো বেসিক্যালি ও একাই ওই ক্যাম্পে থাকার টাইম এসে যায়, প্রায় 1 সপ্তাহ মতো ওর একাই থাকতে হবে এখানে। এরকম একটা সিচুয়েশন এসে ওখানে পড়ে। তো যখন পড়ে তো বলতেছে যে ওকে একটা কর্নারের প্লটে থাকতে দেওয়া হয়। তো ওই জায়গাটা একটা মরক্কান ডিউটি করতো আর কি। তো সে মানে একটু অপ্রকৃতস্থ ছিল আর কি, তার আচরণগুলো ঠিক নর্মাল ছিল না। দেখা যেত কথা বলতো, হঠাৎ হঠাৎ তার উঠে যেত, সিজার উঠে যেত, তোতলায় কথা বলতো। তো ওই ক্যাম্পটাতেই ওকে সরায় রাখা হয়। তো বলতেছে যে ওখানে যখন ফার্স্ট রাতে ওর এক্সপিরিয়েন্সটা, ও ওখানে রাতের বেলা ঘুমাইছে, হঠাৎ করে সে শুনতেছে বেশ, তখন মনে করেন 12টা-1টা বেজে গেছে আর কি, এরকম সময়। তো চেষ্টা করতেছিল বাংলাদেশ থেকে ওই যে গানের ক্যাসেট ট্যাসেট সে সময় পাওয়া যেত, সেগুলো ওয়াকম্যানে নিয়ে শোনার চেষ্টা করতেছিল। তো এক সময় ক্যাসেট শেষ হয়ে গেছে, তখন তো 60 মিনিটস এর লুপ, মানে এক পাশে 30 মিনিট। তো ওটা অফ করে শেষ হয়েছে। হঠাৎ করে সে শুনে প্রচন্ড ডাকতেছে বকরিগুলা, এবং মনে হচ্ছে যে মানে আপনার ছটফট 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 শুরু করে দিচ্ছে এখানে। তো ওর কাছে মনে এরকম করতেছে, কারণ বকরি এখানে তো কোনো পশু আসার কথা না, হ্যাঁ, মরুভূমিতে দূরে নাকি কুকুর থাকে কিছু, সেই কুকুর আসলো নাকি। একবার চিন্তা করছে আমি কেন যাবো, ওই কুকুর তো শুনছি মানুষই খেয়ে ফেলে, তা আমার তো এখানে যাওয়ার দরকার নেই, খাইলে মানে যদি সমস্যা হোক আমি এখান থেকে বেরোবো না। তো চিন্তা করে চুপ করে বসে থাকে। আবার ভয়ে চিন্তা করে যে মালিক কোম্পানি আসলে তাকে কি করবে, এটাও ভয় পাচ্ছে। মনে করেন সে টেন্সড অবস্থায় আছে। এরকম যখন অবস্থা, হঠাৎ করে সে দেখে যে তার যে ওই জানালা ছিল আর কি, জানালার মধ্যে মানে মনে হচ্ছে হুম হুম করে বাতাস, মানে খুব জোরে বাতাস বাড়ি খাচ্ছে, এরকম একটা সিচুয়েশন। তারপর ঠাস করে একটা শব্দ হয়ে মনে হলো ওর গেটের ভিতরে একটা কিছু ধপ করে পড়লো, মানে ওর দরজার ভেতরে এসে পড়লো। ও খেয়াল করলো যে জানলাটার মধ্যে বাড়ি মারতেছিল, সেই জানলাটা বাতাসে হালকা ফাঁক হয়ে গেছে, মানে এটা উপরে ওঠানোর জানালা সিস্টেমটা ছিল, যে লাইক শাটার সিস্টেম এরকম। তো সেটা উপরে একটু ফাঁক হয়ে গেছে, এবং ওখান থেকে উড়ে যে ধপ করে ওর দরজার কাছে পড়ছে। সো ও খুব ভয় পেয়ে যায়। রুমের মধ্যে কোনো আলো নাই, মানে এই যে ডিম লাইট বা লাইট কিছু জ্বালানো ছিল না। তো হালকা আলোতে এসে খেয়াল করতেছে কিছু একটা বসা এখানে। তো দেখে মনে হচ্ছে যে বেশ বড় সাইজের, লাইক কুকুর টুকুর কিছু এরকম যদি সাইজ হয় সেরকম কিছু একটা বসা, এবং একটু পরে দেখে ফ্ল্যাপ ফ্ল্যাপ, মানে যে ডানা ঝাপটালে যেরকম বাদুড় বা কিছু, সেরকম ডানা ঝাপটানোর শব্দ। ও একদম ভয় পেয়ে যে ও যেটা করে, মরুভূমির ওই অঞ্চলের টেম্পারেচারটা ছিল ঠান্ডা, মানে রাতের বেলা একটা কমফোর্টার টাইপের কিছু নিয়ে শুতে হতো। ও সেটাকে নিয়ে নিজের শরীর পুরো কভার করে ফেলে। তখন ও হঠাৎ শুনতে পায় খুব মানে গলায়, মানে এটাকে বলা হয় যে ঠিক নাকি বা কিচমিচি কোনো মহিলা যদি খুব কষ্ট করে কথা বলে, আচ্ছা, এরকম গলায় ওকে আরবিতে বলতেছে। ও এর মধ্যে মোটামুটি আরবি কিছু শিখে ফেলছিল, হ্যাঁ। ওকে বলতেছে তুই এইখানে কেন, হ্যাঁ। ওই ওর যে ওখানে যে মরক্কান কলিগ ছিল তার নাম বলছে সে কোথায়, হ্যাঁ। তো ও খুব ভয় পেয়ে যায়। ও বলে যে তুমি কে, মানে ও যতটুকু পারে আরবিতে ভাঙা ভাঙা বলে তুমি কে, আমি জানি না, ও বাড়ি গেছে, তুমি কে, এরকম ভয় সে উত্তর দেয়। তো ওকে তখন বলে যে তুই খুব রং জায়গায় আসছিস, হ্যাঁ, এই জায়গাটা হচ্ছে ওই ওর কলিগের নাম বলে যে এখানে তুই থাকবি না, আমি তোকে কিন্তু করে ফেলবো, মানে তোকে আমি মেরে ফেলবো, এরকম করে ভয় দেখায়। তো প্রচন্ড ভয় পেয়ে যায় বলে তুমি কে, বলে আমাকে দেখার সাহস কিন্তু তোর হবে না, দেখলে ভয় পাবি। ও তারপরে সাহসকে জিজ্ঞেস করে তুমি কে। তো তখন নাকি ও দেখে, আমার গুজবাম্প হচ্ছে, কারণ সিনটা আমি ভিজুয়ালাইজ করছিলাম রাসেল ভাই, ওই গেটের কাছ থেকে নাকি হালকা যেখানে আলো আসছে সেখানে হঠাৎ করে মনে হলো কুজো অবস্থার থেকে একটা মানুষ উঠে এভাবে দাঁড়াইছে, এবং হাইট বেশ অনেক উঁচা, পুরা শরীরটাই কালো রং টাইপের, মনে হচ্ছে যে ছাই কালো, মানে কাকের যেরকম রং হয় সেরকম। আর চুল মাথা থেকে এইভাবে এলোমেলো হয়ে নামছে নিচে, এবং দুইটা ডানা, পিঠের মধ্যে দুটো ডানা, এবং হ্যাঁ, এবং নিজের চোখে তাকাইছে, এবং সেটা হাসতেছে, এবং হাসির মুখটা খুবই ভয়ঙ্কর। আচ্ছা, এবং মানে ও এটা দেখে আর সহ্য করতে পারে না, চোখ বন্ধ করে ফেলে, বলে দোয়া পড়া শুরু করে, এবং তখন নাকি সে একটা মানে হালকা মানে হাসির মতো শব্দ পায়, এবং দেখে চলে গেছে ওখান থেকে নাই। তো ও বলে যে দ্বিতীয় দিন, ও তো দিনে বেলা ওই দিন ওর মানে খুবই খারাপ অবস্থা ছিল, মানে ওর জ্বরের মতো আসছে, এবং ওখানে কেউ নাই, মানে ওখানে যে সে কাউকে মানে বলবে এরকম নাই। ওদের একটা টেলিফোন ছিল, সেই টেলিফোন দিয়ে সে কোম্পানিতে কল দেয়, এবং ওদের খুব মিসট্রিট করতো আর কি, কোম্পানির যে মূলীরা তারা করতো না, মানে মানুষই মনে করতো না। তো ওকে মানে ও ফোন করে বলার চেষ্টা করে যে আমি এখানে সমস্যা আছি, এই সেই, কেউ কোনো ওর কথার দামও দেয় না। তো সেকেন্ড রাতে ও যেটা করে রাসেল ভাই, ও দোয়া দুরুদ পড়ে
মানে খুব করে সে ওখানে ওই রুমের মধ্যে কষ্ট করে, ওখানে ছাড়া আর থাকার কোনো উপায় নাই। এবং সেকেন্ড রাতে এরকমই শব্দ আসে, মানে এরকম শব্দ হয়ে ওই জিনিসটা সে দেখে রুমের মধ্যে উপস্থিতি, হাসে এবং হাসতেছে। এবার বলে যে তুই ওকে তো পাঠাই দিছিস, তুই আসিস, এবার তোর সাথে আমার বোঝাপড়া হবে সবকিছু। আচ্ছা, তোর সাথে বোঝাপড়া হবে। এবং ওকে বিভিন্ন প্রশ্ন করতে থাকে বিভিন্ন কিছু নিয়ে, ও উত্তর দেয়। তখন ও চিন্তা করে যে ও আমাকে প্রশ্ন করে, আমি ওর কাছ থেকে কেন প্রশ্ন করবো না, আমি ওকে প্রশ্ন করবো। ও তখন তাকে সাহস করে জিজ্ঞেস করে যে তুই কে, তুমি কে? তখন সে বলে যে আমার নাম খান্নাস। নাম বলে? হ্যাঁ, বলে আমার নাম খান্নাস, আমার নাম খান্নাস, আমি এখানে থাকি, আমার বয়স এতশো বছর, ঠিক আছে। এবং ওই যে মরক্কান যে কলিগের নাম বলে, সে আমার মানে তাকে আমি পছন্দ করছিলাম, তার সাথে আমার ভালো সম্পর্ক আছে, তুই চাইলে আমাদের সম্পর্ক করতে পারিস, তোকে অনেক কিছু আমি জানাবো, আমার সাথে ফ্রেন্ডশিপ করলে তোকে অনেক কিছু জানাবো। ওর এই সাহসটা হয় না এবং ও মানে খুব এই জিনিসটা ভয় পেয়ে যায় এবং ওই জিনিসটা দেখলে মানে ও দেখেই মানে দেখা সহ্য করার মতো না আর ওর কাছে। এবং তৃতীয় দিনে ওর বেশ রাসেল ভাই সকাল হয় এবং এরপর থেকে ওর জ্বর আসে এন্ড ও এটা রেজিস্ট করতে পারে না, খুবই খারাপ অবস্থায়। কোম্পানি শুধু কল করে বলে যে আমি মারা যাচ্ছি। তো এরকম অবস্থায় লাস্টে ওদের মালিক লোক পাঠায় এখানে, এসে ওই ওকে ওখান থেকে রিকভার করে নিয়ে এসে ওকে মানে শহরে নিয়ে আসে, এসে চিকিৎসা করে, জ্বর টর এসে যাবো। ও রিকোয়েস্ট করে যে তাকে চাকরির দিকে যাতে খালাস করে দেয় এবং পরবর্তীতে দেয়। বাট ও নাকি ওই দেশে আসার পরেও ওই জিনিসটাকে স্বপ্ন দেখতো মাঝে মাঝে ওর ভিতরে, এবং ও মাঝে মাঝে অপগ্রস্ত হয়ে যায় এবং ওর কথাবার্তার মধ্যে হঠাৎই মাঝে মাঝে মানে একটা এসে পড়ে, ওই যে ওই ওর আগের কলিগ যেরকম ছিল হঠাৎ করে তোতলায় উঠতো, এই ধরনের ব্যাপার স্যাপার ওর মধ্যে এখন আছে। ও এখনো বলে যে ওকে নাকি ওই যেখানে হুজুরের সাথে দেখাইছে, সে বলছে যে তোমার সাথে খুব খারাপ, খুব সিনিয়র একটা জিন তোমাকে পজেস্ট করছে বা তোমার উপর এখনো তার প্রভাব আছে। সো এবং এদের ক্ষমতা এত যে এরা এখান থেকে মিডল ইস্ট উড়ে যেতে তার বেশিক্ষণ সময় লাগে না, বাংলাদেশ থেকে মিডল ইস্ট পর্যন্ত উড়ে যাওয়া তার জন্য খুবই অল্প সময়ের ব্যাপার। এবং ওকে এর জন্য তাবিজ দিয়ে দিছে, মানে সে বলছে এখনো পজেস্ট। এবং সে বলছে যে মাঝে মাঝে সে এখনো অনেক কিছু দেখতে পায়, হ্যাঁ মানে বিভিন্ন জায়গায় কিছু দেখতে পায়। মনে করেন যে সে এক জায়গায় বসে আছে, সে ওই জায়গায় ফিল করতে পারে কি আছে এখানে, কি ধরনের ভাইব আছে এবং এই প্রেজেন্স গুলো বুঝতে পারে। এটাই ছিল। থ্যাংক ইউ সো মাচ, চমৎকার ঘটনা। এবং আপনি যখন বলছিলেন তখন আপনি পুরো জিনিসটা আমি ভিজুয়ালাইজ করছিলাম এবং কি মানে ভয়ঙ্কর হতে পারে ব্যাপারটা। আমার নিজেরই গুজবাম্প হয়েছিল ওর কাছ থেকে যখন শুনছি, এবং ও যে বর্ণনা দিয়েছে রাসেল ভাই, দ্যাট ওয়াজ ভেরি টেরিফিক ও যখন বলছে। এন্ড টু বি ফ্র্যাঙ্ক, আমিও অনেক আপনার ডিমোনোলজিস্ট যাদের কাছ থেকে কথা বলছি, এমনকি অনেক হুজুর এবং যারা এই কাজ করে, তারা কিন্তু এই বর্ণনাগুলোর সাথে আমাকে দিয়েছে অনেক মিলে যাওয়ার বর্ণনা। এন্ড পল্টু ইজ মানে সরি টু সে, সে এত বেশি মানে মানে এডুকেটেড পারসন না যে নাকি এই জিনিসটা বুঝতে পারবে বা এই জিনিসটাকে ফেব্রিকেট করে এরকম বানাতে পারবে। এক্স্যাক্টলি, এবং ইমাজিনারি কোনো জিনিসপত্র নিয়ে এভাবে বলতে পারবে সেটা সম্ভব না। থ্যাংক ইউ সো মাচ বাবু ভাই, থ্যাংক ইউ। আপনার নেক্সট ঘটনায় আপনার কাছে আবারও আসবো। ঘড়ির কাঁটা বলছে আবারও বিরতি নিতে হবে, কিন্তু তার আগে কিছু আমাদের মেসেজ পড়তে চাই আমরা, যেগুলো আপনারা ফেসবুকে লিখেছেন। আয়ুব হোসেন লিখেছেন আমাদের ফুর্তির পেজ, যে অনেক ভয় লাগছে। আমাদের সঙ্গে রেজা রিজভি লিখেছেন বাবু ভাইয়ের কাহিনীটা জোস ছিল। আইমান ইসলাম লিখেছেন ভাইয়া নাইস। প্রদীপ মাদক রক্তিম আমাদের লিখেছেন যে আই লাভ ভূত এফএম। আমাদের সঙ্গে নিরাশ আলী লিখেছেন যে আমি ইন্ডিয়া থেকে শুনছি। আফসানা মিম আমাদের সঙ্গে আছেন। আজকে ইন্টারেস্টিংলি আমাদের যে ফুর্তির যে পেজে যে ছবিটা দেওয়া আছে, আলিফ আমাকে যে ছবিটা দেখিয়েছে, সেই ছবিটা কাছাকাছি, সিমিলার বলবো না, মানে মোটামুটি কাছাকাছি চাই। আপনি এই ছবিটা দেখে ওই ছবিটার সাথে কিছুটা মিলিয়ে ফেলতে পারেন। এরকম একটা ছবি আমাদের ফেসবুকে আজকের ফুর্তির পেজে কিন্তু পোস্ট করা হয়েছে। রায়ান আক্তার আছেন গোপালগঞ্জ থেকে, সাইফুল্লাহ আহমেদ আছেন শেরপুর থেকে, আমাদের সঙ্গে আছেন লামিয়া তাসনিম, আমাদের সঙ্গে আছেন মিরপুর থেকে কাজীপাড়া থেকে শুনছি, খুব ভয় লাগছে। আমি কয়েকটা নাম বলে ফেলেছি এর মধ্যে, যে সমস্ত জায়গা থেকে আপনারা শুনছেন তার মধ্যেই কোন একটা জায়গার কাহিনী ছিল ডক্টর আলিফেরটা। কোন জায়গা সেটা বলবো না, বাট সেই কাহিনীটা সেই জায়গারই, বুঝে নেন যে কোনো একটা জায়গার। এমনি রায়ান হোসেন শাহরুখ খান আমাদের সঙ্গে আছেন। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি মিরাজ হুসাইন, আজকের ঘটনাগুলো ভালো হচ্ছে সেটা তিনি জানিয়েছেন। টাঙ্গাইল থেকে আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি PS পাপন। আফসানা মিম
আমাদের সঙ্গে আছেন। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি এমডি নজরুল আলম, আনন্দ রহমান আমাদের সঙ্গে আছেন। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি জিহাদ রিঙ্কু, আমাদের সঙ্গে আছেন ফাহিম ফয়সাল, এছাড়া আমাদের সঙ্গে আছেন নীল নাজির সিলেট থেকে, এবং চা বাগানের মধ্যে তারা এখন চারিদিকে কুয়াশা এরকম একটা জায়গা থেকে তারা শুনছেন। তাহমিদ ফাইয়াজ আবির আমাদের সঙ্গে আছেন ময়মনসিংহ থেকে। ডক্টর আরিফ আজিজ আমাদের সঙ্গে আছেন, এবং ডক্টর আরিফের অলরেডি ফেসবুক আইডি চেয়ে বসেছেন তিনি, প্রয়োজন ছিল। এমডি শাকিল খান আছেন, যশোর থেকে শুনছেন। জাইমুল ইসলাম জীবন আছেন, এবং শাকিল রাজ আছেন, লিখেছেন নাইস ফটো অ্যান্ড থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সঙ্গে থাকার জন্য যারা আছেন। এবং আমি আরো একবার বলি, আমাদের যদি ইমেইল করতে চান, আমাদের ইমেইল অ্যাড্রেস হচ্ছে bhootfm@radiofurti.fm। নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে শেয়ার করতে চান, নাকি আপনি চান যে আপনার ঘটনাটি আমরা পড়ে শোনাই। যারা দেশের বাইরে রয়েছেন তারা সরাসরি আমাদেরকে ইমেইল করতেও পারেন এবং আপনাদের ভয়েস রেকর্ড করে অডিও ক্লিপও পাঠিয়ে দিতে পারেন, যেটা আপনার ভালো লাগে। অ্যান্ড সেই সাথে ফেসবুক আইডিটা দিতে অবশ্যই ভুলবেন না। আর আরেকটা জিনিস, সেটা হচ্ছে যে যারা আমাদের দুটো পেজে কানেক্টেড থাকতে চান, www.facebook.com একটা পেজ, and www.facebook